সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 10 মার্চ 2014। আপনাদের সকলকে শুভেচ্ছা। বরাবরের মতোই কক্সবাজার স্থানীয় পর্যায়ের দৈনিক পত্রিকাগুলো নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক ইরানি পত্রিকার বার্তা প্রধান বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম বক্সী। জনাব বক্সী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আজকে আমাদের হাতে 14টি পত্রিকা এসে পড়েছে। আচ্ছা, আমরা প্রথমেই শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, জেলায় বিএনপির কুন্দল এখন তুঙ্গে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দূরত্ব বেড়েছে জামায়াতের সাথেও। সেন্ট মার্টিন ইনানির সৌন্দর্যে মুগ্ধ রাষ্ট্রপতি আজ যাচ্ছেন রামুর বৌদ্ধপল্লীতে। সদর হাসপাতালে বার্ন ইউনিট নেই, রোগীদের দুর্ভোগ। পেকুয়াই পুলিশের সহায়তায় কৃষকের জমি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। দৈনিক পাকখালী, মায়ানমারের নাগরিকদের ফেরত যেতে হবে, ওআইসি মহাসচিব। ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণের মুখোমুখি হতে পারে জামায়াত। ভেজাল আচারে শৈলাপ পর্যটন নগরী কক্সবাজার। সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আফসারের গণসংযোগ চলছে। আজ রামুর বৌদ্ধবিহার পরিদর্শন করবেন প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনের সৌন্দর্য অবলোকন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দৈনিক দৈনন্দিন, মায়ানমারের নাগরিকদের ফেরত যেতে হবে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন চীনের চ্যান্ডেন ইউনিভার্সিটির প্রতিনিধি দল। দৈনিক আজকের কক্সবাজার, মিয়ানমারের নাগরিকদের ফেরত যেতে হবে বলেছেন ওআইসি মহাসচিব। গ্যাস সিন্ডিকেটের কাছে জিম্মি জেলাবাসী। নতুন রূপে সেজেছে রামুর বৌদ্ধপল্লী। আজ রামু বৌদ্ধ মন্দির পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি। সিদ্ধান্তহীনতায় বিএনপি, বেকায়দায় আওয়ামী লীগ। চকরিয়ায় বেওয়ারিশ মৃতদেহ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে 21টি ছোড়ার আঘাত। দৈনিক সাগর দেশ, পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকে ওআইসি মহাসচিব। রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা। বাংলাদেশ ভারত টি-20 সিরিজ, ইতিহাস গড়া বাংলার বাঘিনীদের আবারও হার। অভিষেক ম্যাচে আলো ছড়ালেন ভারতীয় বোলার শ্রাবন্তী। কুকুরের জন্য পুরস্কার চাইলেন খালেদা। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এখন কক্সবাজারে। আচ্ছা জনাব বক্সী, আপনি জানেন এখানে বেশ কয়েকটি পত্রিকায় আমাদের এখানকার মিয়ানমার নাগরিক, যাদেরকে আমরা রোহিঙ্গা হিসেবে আমাদের এলাকায় পরিচিত, সর্বজন পরিচিত, ওআইসি মহাসচিব এখন বাংলাদেশ সফরে আছেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে তিনি তার একটা বক্তব্য আজকের পত্রপত্রিকা, স্থানীয় পত্রপত্রিকার শিরোনাম হয়েছে, প্রধান শিরোনাম অথবা প্রধান শিরোনাম হয়েছে মিয়ানমারের নাগরিকদের ফেরত যেতে হবে বা ফেরত পাঠানোর জন্য তার পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি এখানে তার অভিমত ব্যক্ত করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতেন? ধন্যবাদ প্রফেসর দেলোয়ার চৌধুরী। আগেও আমি আপনার সাথে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, এখন করতে পেরে খুব ভাগ্যবান মনে করছি। এই জন্য যে আপনার সাথে প্রোগ্রাম করতে গিয়ে খুবই সহজ এবং সপ্রতিভ মনে হয় অনুষ্ঠানটা। এই জন্য কথা বলতেও ভালো লাগে, আপনার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাই আমরা। মূলত আমরা এখানে শেয়ার করছি বিভিন্ন বিষয়। আমাদের লোকাল পত্রিকা, অনেকগুলো পত্রিকা এখানে ছাপা হচ্ছে। আমাদের সৌভাগ্য যে কক্সবাজারে প্রায় 17-18টা পত্রিকা ছাপা হচ্ছে। এর মধ্যে যতগুলো সম্ভব আজকে আপনারা সংগ্রহ করেছেন, এখান থেকে আমরা কথা বলছি। কক্সবাজার সারা বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজারের জন্য রোহিঙ্গা ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা রোহিঙ্গা ইস্যু থেকে আমরা কোনোভাবেই বেরোতে পারছি না, মুক্ত হতে পারছি না। হ্যাঁ, বিষয়টা আমাদের অনেক আগের থেকেই আরও সচেতন হওয়ার দরকার ছিল। প্রতিবেশী দেশ মায়ানমার সেখানে রোহিঙ্গাদেরকে যেভাবে ট্রিট করছে সেটা আসলে একেবারেই অমানবিক এবং অনৈতিক, অগণতান্ত্রিক তো বটেই, যেহেতু ওখানে কোনো গণতান্ত্রিক দেশ নয়, সেখানে আমরা গণতন্ত্র আশা করতে পারি না। কিন্তু রোহিঙ্গারা যুগ যুগ ধরে সেখানে ছিল, তাদের পিতৃপুরুষ তাদের সেখানে ছিল এবং দেখা গেল যে
মিয়ানমারের তাদের যে যেটা সংবিধান আছে, সেই সংবিধানে দেখা গেছে যে তাদের ওখানে প্রায় 150টি জাতিগোষ্ঠী আছে। সাধারণত আমরা দেখি যে প্রায় 150 জাতিগোষ্ঠী আছে মিয়ানমারে। সেখানে 7টা স্টেট আছে, 7টা রিজন আছে। বাংলাদেশ থেকে অনেক বড়, প্রায় 5 থেকে 6 গুণ বড় মিয়ানমার। এখানে আরাকান হচ্ছে একটা রিজন। সে আরাকানের মধ্যে যে রোহিঙ্গারা বাস করে, এরা মুসলিম, ধর্মীয়ভাবে এরা মুসলিম। কিন্তু এই যে 150টা জাতিগোষ্ঠীর মধ্যে মোট 38টা জাতিগোষ্ঠীকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাকিগুলো কোনো স্বীকৃত জাতিগোষ্ঠী নয়। এখন দেখা গেল এরা এই বাকিগুলো তো যুগ যুগ ধরে ওরা সংগ্রাম করে আসছে, প্রতিবাদ করে আসছে। যে 38টাকে দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই 38টার মধ্যেও অনেকগুলোই তারা তাদের স্বায়ত্ত শাসন পাচ্ছে না, তাদের অধিকার পাচ্ছে না। এই জন্য তারা বারবার সরকারের বিরুদ্ধে যুগ যুগ ধরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যেমন শান আছে, কাচিন আছে, এই ধরনের অনেকগুলো ইয়ে আছে, কারেন আছে, এরা করছে। এখন দেখা যায় এই 38টা তো দূরের কথা, 150টা জাতিগোষ্ঠীর মধ্যেও রোহিঙ্গাদেরকে তারা একটা জাতিগোষ্ঠী বলতে রাজি না, আদৌ কোনো এথনিক জাতিগোষ্ঠী বলতে রাজি না। তারা 4র্থ শ্রেণীর মর্যাদা দিতে চায় না রোহিঙ্গাদেরকে, যার কারণে এদেরকে বলা হয় এরা বহিরাগত, এরা বাংলাদেশ থেকে এসে ঢুকেছে, এদেরকে বেরিয়ে যেতে হবে। আজ থেকে হয়তো 200 বছর আগে, 500 বছর আগে এসেছিল যারা, তারাও কিন্তু এখানে থাকতে পারবে, তাদেরকে বেরিয়ে যেতে হবে। এটা অত্যন্ত অগণতান্ত্রিক, অমানবিক, কোনো নিয়ম নীতি এটাকে গ্রহণ করে না। বিশ্ব সমাজের কোনো নীতিমালার মধ্যে পড়ে। যার কারণে 1942 সাল থেকে, তখন ব্রিটিশ আমল, 1942 সাল থেকে রোহিঙ্গারা সংগ্রাম করে আসছে, তাদের স্বাধিকার আন্দোলন করে আসছে বারবার। 1942 সালে একবার রোহিঙ্গা রিফিউজিরা বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ আমলে এখানে ঢুকে গিয়েছিল, ঢুকে একদম এখনো রংপুর পর্যন্ত তাদের লোকজন আছে। এরপরে দেখা গেল বারবারই তারা ঢুকে যায়, বারবারই তারা এখানে চলে আসে, বিশেষ করে 78 বিপুল সংখ্যক এসে গেল। তারপর এটা আমাদের জন্য একটা, হ্যাঁ, তো এখন কিছু রিপার্টেশন হলেও, রিপার্টেশন হয়েছে অফিসিয়ালি শুধুমাত্র যারা রোহিঙ্গা হিসেবে এসছে, তারা যারা রিফিউজি হিসেবে এসছে তাদেরকে রিপার্টেশন করা হচ্ছে। কিন্তু অসংখ্য মানুষ রিফিউজি ছাড়া এমনি ঢুকে যাচ্ছে, আমাদের পাহাড় পর্বত সম্পূর্ণ এলাকা তারা দখল করে রেখেছে। এসব ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে। এখানে ওআইসি যে সুন্দর একটা তারা আশান্বিত করেছে আমাদেরকে, আমরা আশা করব ওআইসি এই ব্যাপারে আরো বেশি তৎপর হবে। ওআইসি সহ আমরা বিশ্ব মানবতা যারা আছে, বিশ্ব মুরব্বী যারা আছেন, বিশ্বকে যারা বিভিন্নভাবে পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা সকলেই এগিয়ে আসে এই সমস্যার সমাধানে। হ্যাঁ, আমরা ওআইসির মতো একটা অভিভাবক আমাদের দরকার ছিল, আমরা পাচ্ছি, আশা করছি আমরা পাচ্ছি। হ্যাঁ, জি। আপনি জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি এখন কক্সবাজার সফর করছেন। তিনি গতকাল আসছেন, আজকে বোধহয় চলে গেছেন এতক্ষণে। তো তিনি সেন্ট মার্টিন গিয়েছিলেন, খুব মুগ্ধ হয়েছে, পত্রিকায় আসছে প্রধান শিরোনাম। আজকে রামুতে যাচ্ছেন বৌদ্ধপল্লীতে, এবং বৌদ্ধপল্লী আপনি জানেন কিছুদিন গত বছরে বৌদ্ধপল্লী নিয়ে রামুর সেই বৌদ্ধপল্লীতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। তার এই পরিপ্রেক্ষিতে এটাকে আবার নতুন করে সাজানো হয়েছে। এখানে অবশ্য সরকার খুব বেশি উদ্যোগী এবং খুব ইতিবাচক ভাবে এবং দ্রুততার সাথে বিষয়টাকে এটা ইয়ে করেছেন, পুনর্নির্মাণ করেছেন এবং সহযোগিতা করেছেন। রাষ্ট্রপতি স্বয়ং আজকে সেটা সচক্ষে পরিদর্শন করতে এসেছেন। যে এই বিষয়টা আমাদেরকে আরো বেশি, আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতির আগমন এই বিষয়টাকে আপনি কিভাবে? আসলে সেন্ট মার্টিনস ছোট্ট একটা দ্বীপ, সেন্ট মার্টিনস, কিন্তু এটা যে আমাদের কি বলবো, সাধারণত আপনাদের মেয়েরা নাকের মধ্যে এক ধরনের ইয়ে দিয়ে থাকে, স্বর্ণের, হ্যাঁ, নোলকের মধ্যে দিয়ে থাকে, অথবা কানের মধ্যে দুল দিয়ে থাকে। আমার মনে হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো করে। আমার মনে হয় সেন্ট মার্টিনস হচ্ছে বাংলাদেশের একটা, বাংলাদেশকে যদি আপনি একটা সুসজ্জিত কন্যা মনে করেন, নববধূ মনে করেন, তার কানের দুল যেভাবে দুলতে থাকে, আমার মনে হচ্ছে সেন্ট মার্টিনসটা এরকম। সেন্ট মার্টিনস যে যায় নাই তাকে বোঝানো সম্ভব না, কোনো উপাখ্যান দিয়ে, কোনো বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। বর্তমান সেন্ট মার্টিনস আমি কিছুদিন আগে গিয়েছিলাম, দেখে আসছি। অথচ এই সেন্ট মার্টিনসে আমি আজ থেকে প্রায় 33 বছর আগে গিয়েছিলাম, হ্যাঁ, 81-এর দিকে গিয়েছিলাম সেন্ট মার্টিনস। তখন অনেকটা জেলেদের পাড়ার মতো ছিল, কিন্তু তখনকার সেন্ট মার্টিনস এতই সুন্দর ছিল বলার মতো না। এখন তো আরো অনেক বেশি উন্নত হয়ে গেছে, আরো উন্নত হয়ে গেছে অনেক বেশি।
সেন্ট মার্টিনস না দেখলে বোঝানো যাবে না। যেমন শ্রীলঙ্কাকে বলা হয় সিন্দুর টিপ, সিন্দুর টিপ বলা হয়, ঠিক সেন্ট মার্টিনসও আমাদের বলতে হবে যে বঙ্গোপসাগরের একটা টিপ। হ্যাঁ, এত সুন্দর। তো যাই হোক, সেন্ট মার্টিনস হ্যাঁ উনি সেন্ট মার্টিনস দেখে আসছেন। আর যে আপনি রামুর বৌদ্ধ বিহারের কথা বলেন, হ্যাঁ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে ঘটনাটা ঘটেছিল তখন আমি চিকিৎসার জন্য ভারতে ছিলাম। আমি যখন খবর পেলাম এই অবস্থা হয়েছে, তখন ওই ভারত থেকে আমার একটা ছাত্রী সজ্জনা আবৃত্তি একাডেমির মানসী পড়ুয়া, আমি ভারত থেকে ইন্ডিয়া থেকে আমি মাদ্রাস থেকে আমি ফোন করে এদের খবরাখবর নিয়েছি। কিন্তু এটা আমাদের কাছে মোটেই প্রত্যাশিত ছিল না। তারপরে একটা কথা বলে যে হোয়াট ডাজ গড ডাজ ফর দ্য বেস্ট, মানে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তা আমরা এটাকে গ্রহণ করি না কোনোভাবে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এই যে জরাজীর্ণ বৌদ্ধবিহারগুলো ভেঙে দিয়ে এখন যেহেতু সুসজ্জিত বৌদ্ধবিহারগুলো গড়ে উঠেছে, এতে কি হয়েছে, দুর্মুখীদের উপর ছাই পড়েছে, দুর্বলদের মুখে, যারা এগুলোকে পুড়িয়ে দিয়ে ধ্বংস করতে চেয়েছিল তারা দেখলো কি আরো বলে ধ্বংস দেখে ভয় কেন, তোর প্রলয় সে তো সৃজন বেদন, আসছে নবীন জীবনধারা অসুন্দরকে করতে ছেদন। হ্যাঁ, নজরুলের কথা। ধ্বংস থেকে ভয় পেতে নাই, এটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে আমাদেরকে সাহসী হয়ে অগ্রসর হতে হবে। তো আমরা স্বাগত জানাই প্রেসিডেন্টকে আমাদের কক্সবাজারে। দৈনিক সমুদ্র বার্তা। সেন্ট মার্টিন ভ্রমণ করলেন রাষ্ট্রপতি। উখিয়া উপজেলা নির্বাচন, দল যতটা না গুরুত্ব পাচ্ছে তার চেয়ে বেশি ব্যক্তি। বাংলাদেশকে 16 রানে হারালো ভারত। 5 দিনেও সন্ধান মেলেনি গুম হওয়া কিশোর আশিকুল্লাহ। মহেশখালের ভয়ানকে জালাল বাহিনীর বেপরোয়া তাণ্ডব। 3 বছর ধরে 40টি পরিবার গৃহহারা। দৈনিক আমাদের কক্সবাজার। কথা না শুনলে মাসুল দিতে হবে বলেছেন খালেদা। চকরিয়ায় অগ্নিকাণ্ডে 10 বাড়ি ভস্মীভূত, ক্ষতি 15 লাখ টাকা। মহেশখালীতে চলছে অবৈধ কচ্ছপের ডিম বিক্রি। তৃণমূলের সভা সিদ্ধান্ত ছাড়াই শেষ উখিয়া আওয়ামী লীগের। দৈনিক রূপসী গ্রাম। সংরক্ষিত আসনে চূড়ান্ত 50 জন নারী সাংসদ। উখিয়ায় 3 শতাধিক ছাত্রছাত্রীকে 6 মাইল হাঁটালেন শিক্ষক। বান্দরবান কক্সবাজার জেলায় সংরক্ষিত আসনে আওয়ামী লীগের কেউ মনোনয়ন পায়নি। দৈনিক কক্সবাজার বার্তা। মহেশখালীর ভারী অস্ত্র এখনো অক্ষত। উখিয়া উপজেলা নির্বাচন, ঘরের শত্রু সামলাতেই হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। টেকনাফের লবণ মাঠে ইয়াবা পাচারের নিরাপদে বেষ্টনী। উখিয়ার যত্রতত্র বর্জ্য নিক্ষেপের কারণে পরিবেশ ভারী হয়ে উঠছে। রামুর কচ্ছপিয়ায় আনারস মার্কার সমর্থনে গণসংযোগ। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ আরো দৈনিক সৈকত। উপজেলা নির্বাচন, অন্তহীন অভিযোগ, নীরব ইসি। ভারতীয়দের কাছেও হারলো বাংলার মেয়েরা। সেন্ট মার্টিন ঘুরে গেলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদের উপজেলা নির্বাচন চলছে। বিভিন্ন পত্র পত্রিকায় যে সংবাদগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বড় 2 দলের মধ্যে কেউ মানছে না, নিয়ন্ত্রণ পাচ্ছে না, বা কোনো তৃণমূল পর্যায়ের যে সভাগুলো হচ্ছে সেই সভায় সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো আসছে। তবে সবচেয়ে হচ্ছে অন্তহীন অভিযোগ, নীরব ইসির নীরবতার কথা বলা হচ্ছে। এই সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য? না, ঠিক আছে। আসলে বাঙালি জাতি হচ্ছে নির্বাচনমুখী জাতি। নির্বাচন ছাড়া জমে ওঠে না। এখন যাই বলা হোক যে এই যে দলীয় সংকট, বিদ্রোহী প্রার্থী, তারপর ইসির কাছে অনেক ধরনের অভিযোগ, সব মিলিয়ে কিন্তু এটাকে সংকট বলা যায় না, সব মিলিয়ে এটাকে উৎসব বলা যায়। এই জন্য উৎসব বলা যায়। এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। প্রায় 2-3টা ধাপ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে তারা ইলেকশন করেছেন, জাতীয় ইলেকশন করলেন 5ই জানুয়ারি। তো এই ইলেকশন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ বলছেন যে ইলেকশনটা এরকম হয়েছে সেরকম, নানা ধরনের অভিযোগ। তখন তারা চিন্তা করেছে খুবই দ্রুত সময়ের ভিতরে এমন একটা নির্বাচন দেয় যেখানে তৃণমূল পর্যায়ের মানুষ পর্যন্ত সেখানে অংশগ্রহণ করতে পারে। সেই জন্য তারা কি করলো, অনেকটা চালাকি করে তারা উপজেলা নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে ফেলল। দিয়ে এখন কি হচ্ছে, এই যে প্রার্থী, বিদ্রোহী প্রার্থী এগুলো হবে, কারণ যে দল যত বড় হবে সে দলের নেতা বেশি থাকে, যোগ্য নেতা থাকে,
মনে করেন দল থেকে একজনকে নির্বাচন করা হয়েছে, উনি আমাদের দলীয় প্রার্থী হবেন, কিন্তু দেখা গেল যে অন্য একজন নেতা উনি নিশ্চিত যে উনি ইলেকশন করলে উনি জিতে আসবেন এবং প্রয়োজনে উনি ঝুঁকি নিয়ে ইলেকশন করে অনেক ক্ষেত্রে জিতে আসছেন। সেটা আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, অন্যান্য দলের মধ্যে থাকতে পারে। তো এইগুলোকে আমরা উৎসব হিসাবে নেব। আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের জন্য কোনো সংকট নাই। আমাদের কথা হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে যেন আমরা ভোট দিতে পারি, আমরা যেন আমার পছন্দের ব্যক্তিকে, পছন্দের প্রার্থীকে যেন আমরা ভোট দিতে পারি। এবং ইসির ব্যাপারটা নিরও বলা হয়েছে না, ইসিকে সরব থাকতে হবে এবং যেসব অভিযোগ হবে সেই অভিযোগের সমাধান দিতে হবে। আচ্ছা, এখানে পাশাপাশি কিছু জিনিস, বিশেষ করে মহেশখালীকে নিয়ে এটা বেশি দেখা যাচ্ছে। মহেশখালীতে লবণেরও যেমন একটা বিষয় থাকে, ভারী অস্ত্র এখনো অক্ষত অবস্থায় ওখানে অনেক অস্ত্র পাওয়া যাচ্ছে। এটি কি নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সমাগম বলে মনে করছেন? অস্ত্র, সশস্ত্র এখানে, এবং বেশ কয়েকটি পত্রিকায় দেখা যাচ্ছে একটা জালাল বাহিনীর কথা বলা হচ্ছে এখানে মহেশখালীতে, মানে আটকে আছে, জিম্মি হয়ে আছে বেশ কয়েকটি পরিবার। মহেশখালী দ্বীপাঞ্চল, এটা যদিও আমাদের মূলভূমি থেকে একটু বিচ্ছিন্ন, এখানকার অবস্থানটা আপনি কি মনে করছেন? আপনারা তো সাংবাদিকতার পেশায় থেকে ওখানকার সম্পর্কিত কোনো মন্তব্য বা অভিমত আপনার আছে কিনা? না, এখন দেখেন কোনো জায়গাতেই কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করা যায় না এবং এটাকে প্রশ্রয় দেওয়া যায় না, এটা ঠিক আছে। কিন্তু ন্যাচারালি কতগুলো বিষয় আছে, সেটা হলো কি, কোনো বড় বড় ফরেস্ট এরিয়া, জঙ্গল এলাকা ভারতেও আছে, এই ধরনের বড় বড় অরণ্য এলাকা যেগুলোর মধ্যে দস্যুরা অবস্থান করে থাকে। তো বিশেষ করে যে কোনো দেশে তো বিশেষ যে কোনো দেশের বর্ডার এলাকা এবং দ্বীপাঞ্চল এবং বড় বড় অরণ্য বেষ্টিত এলাকাগুলোতে কিছু সন্ত্রাসী বা এই ধরনের কিছু সমাজ বিরোধী মানুষের জন্ম হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে, তারা হয়ে থাকে। সেরকম একটা জায়গা হচ্ছে মহেশখালী। মহেশখালী আমাদের মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন একটা দ্বীপ, বিরাট দ্বীপ। সেখানে যেমন পাহাড় আছে, তেমনি জঙ্গল আছে। সাধারণত দ্বীপের মধ্যে পাহাড় খুব কম পাওয়া যায়, হ্যাঁ, দ্বীপের মধ্যে বালুচরি বেশি থাকে। মহেশখালী হচ্ছে এমন একটা জায়গা যে বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে, টিলা আছে, এবং ইয়ে আছে। তো ওখানে যে সন্ত্রাসীরা গড়ে উঠেছে, অস্ত্র তৈরি করছে, একটা ইয়ে হলো, ভালো লক্ষণ হলো, গত যে সম্প্রতি ইলেকশন, উপজেলা নির্বাচন হয়ে গেল মহেশখালীতে, সেখানে দেখা গেল যে কোনো ধরনের অপ্রীতিকর বলা হয়েছে যে অশান্তির মহেশখালীতে শান্তির নির্বাচন, এইভাবে নিউজ করেছে। অশান্তির মহেশখালীতে যে ধরনের একটা ভীতিকর পরিস্থিতি মনে হয়েছিল মহেশখালী সম্পর্কে, যে বিভিন্ন প্রচারণা রয়েছে সব জায়গায়, আশা করব সন্ত্রাসের জনপদ হিসেবে যে নির্বাচনটা খুবই চমৎকার, খুব শান্তিপূর্ণ হবে, এটা অবশ্যই আমাদের জন্য আশাব্যঞ্জক। তো আমরা আশা করব প্রশাসন এবং সরকারকে আরো সুদৃঢ় সচেতন হওয়ার জন্য। দৈনিক সমুদ্রকণ্ঠ, লাইসেন্স দেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশের ট্রান্সপোর্ট অথরিটির। টমটমে ভুয়া লাইসেন্স দিয়ে 5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে কক্সবাজার পৌরসভা ও ছিলামদিয়া ইউনিয়ন পরিষদ। রোহিঙ্গা গুরুত্বপূর্ণ ইস্যু, আমরা বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরব। ওআইসি মহাসচিব। দৈনিক আলোকিত, উখিয়া উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ। পেকুয়ায় কয়লা বিদ্যুৎ হচ্ছে, প্রায় 8,000 পরিবার উচ্ছেদ হওয়ার সম্ভাবনায় হতাশ। কক্সবাজার ইন্টারন্যাশনাল ভার্সিটি পরিদর্শনে চীনের প্রতিনিধি দল। দৈনিক আজকের দেশ বিদেশ। কক্সবাজারে নারী টি-20 ক্রিকেট সিরিজ, শক্তিশালী ভারতের বিরুদ্ধে তীরে এসে তরে ডুবালো বাংলাদেশ। টেকনাফ উপজেলা নির্বাচনে সিদ্ধান্তহীনতায় বিএনপি, বেকায়দায় আওয়ামী লীগ, ভালো অবস্থানে জামায়াত। উখিয়া আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ের সভা, দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত ছাড়াই মুলতবি। দৈনিক আপন কণ্ঠ, লবণ মাঠে এখন ইয়াবা ট্যাবলেটের নিরাপদে বেষ্টনী। প্রথম টি-20তে ভারতের কাছে লাল সবুজের মেয়েদের হার। আচ্ছা, এখানে ওই আবার টেকনাফের যে লবণ মাঠের কথা বলা হচ্ছে, ওখানে আবার ইয়াবার নিরাপদে বেষ্টনী। এমনিতেই অবশ্য টেকনাফ আমাদের ইয়াবার সংক্রান্ত এটা প্রতিদিনই আমরা পত্রিকা দেখতে পাচ্ছি। এই বিষয়টা এখন অনেকটা আমাদের কাছে চর্বিত চর্বণের মতো হয়ে যাচ্ছে, বারবার আমরা আহ্বান জানাচ্ছি। এই বিষয়টাকে আপনি এই সংক্রান্ত আপনার কোনো বক্তব্য আছে কিনা?
না, আমি আগেই বলেছি বর্ডার এলাকাগুলোতে এরকম হয়ে থাকে, সব দেশের বর্ডার এলাকাগুলো এরকম হয়। তো আমাদের কক্সবাজারে একটু ইয়াবার সমস্যাটা একটু মারাত্মক আকার ধারণ করেছে। এখন যারা এইসব ইয়াবা চোরাচালানি, তারা নিয়মিত তারা নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন পথ, নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করছে। এখন দেখা যাচ্ছে এই লবণ মাঠকে তারা নতুন একটা কৌশল হিসেবে তারা নিয়েছে। লবণের প্যাকেটের মধ্যে কিভাবে ইয়াবা ঢুকিয়ে দেওয়া যায়, এই সেই করে। তো এগুলো আসলে এদের কৌশলের কাছে আমাদের প্রশাসন যে আরো অধিকতর স্কিল দক্ষতা দেখাতে হবে। এখন আমরা শুধু লবণ মাঠকে পাহারা দিলে হবে না, তখন নতুন তারা বিকল্প পথ তারা তৈরি করার চেষ্টা করে। তো ফলে আমাদের সম্পূর্ণরূপে এটা একটা সামগ্রিক করতে এটাকে দমন করার চেষ্টা করতে হবে। শুধু লবণ মাঠ বলে কোনো কথা না, সার্বিকভাবে হ্যাঁ সার্বিকভাবে করতে হবে। আমাদের এই পেকুয়ায় একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা আমাদের জন্য সুখবর হতে পারে একদিকে, কিন্তু আবার আমাদের জন্য আশঙ্কার বিষয় হয়ে গেছে। প্রায় 8,000 পরিবার একটু উচ্ছেদের একটা মানে আশঙ্কাতে ভুগছে। এই বিষয়টাকে সমন্বয় সাধন করে কিভাবে, কারণ বিদ্যুৎ কেন্দ্র আমাদের প্রয়োজনীয় জিনিস, আবার জনগণের পুনর্বাসনেরও একটা ব্যাপার। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? খুবই সুন্দর একটা বিষয়। এই বিষয়টা আসার কারণে আমি মনে হলো যে আলাপ করা দরকার। দেখেন, এর আগে দেখা গেল যে মাতার বাড়িতে একটা কয়লা বিদ্যুৎ প্রকল্প করার জন্য প্রস্তুতি নিয়েছিল সরকার, পরিকল্পনা নিয়েছে, এখনো আছে এটা। সেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, বললেন যে সেটা করা হবে। এখন বিষয়টা হলো এটা নিয়ে অনেক মানববন্ধন, আন্দোলন, অনেক কিছু হয়ে গেছে, এমনকি একবার হাইকোর্টের রিট পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন বিষয়টা আমাদের দেখতে হবে, সরকার যদি একটা পরিকল্পনা হাতে নেয় সেটা কতটুকু পজিটিভ দেখতে হবে। হ্যাঁ, কোনো জায়গাতে কোনো নতুন পরিকল্পনা, কোনো নতুন প্রজেক্ট করতে হলে কিছু জমি তো সেখানে দিতে হবে। তো এখন যদি দেখা যায় যাদের জমি সেখানে নেই, যেমন মাতার বাড়িতে কলা বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে হচ্ছে অনেক কিছু, কিন্তু কলা বিদ্যুৎ প্রকল্প তৈরির পক্ষে যে লোকগুলো আছে তাদের বক্তব্যগুলো আসতে পারছে না। এই জন্য পারছে না যে বিরোধীরা এখানে চাপ সৃষ্টি করে ফেলেছে। আমি আমার পরিচিত অনেকে আছে যারা বলছে যে আমি যদি এখানে একখানি জমি বিক্রি করতে পারি, যে টাকাতে বিক্রি করব, তার 5 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমি অন্য জায়গায় পার্শ্ববর্তী জায়গাতে একখানি জমি কিনতে পারবো, আর বাকি টাকার অর্ধেক দিয়ে আমি ঘর বাড়ি, সুন্দর বাড়ি বানাতে পারবো, দালান বিল্ডিং বানাতে পারবো, এবং যে টাকা থাকবে সেগুলো দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো। হ্যাঁ, বর্তমানে যে জমিগুলো নিচ্ছে, গভর্নমেন্ট নিতে চাচ্ছে, সেগুলো একেবারে অপ্রয়োজনীয় জমি, কোনো কাজে লাগছে না। আর এগুলো বিরোধিতা করছে তারাই যাদের এখানে কোনো জমি নাই, অথবা এরা অন্য কারো জমি কাগজপত্রে আছে ঠিকই, তার জমির মালিক, এরা বুক দখলে আছে। এরা দেখছে যে এই জমিটা যদি সরকার নিয়ে যায় তাহলে এটার যে ক্ষতিপূরণটা পেয়ে যাবে মূল যারা মালিক, তারাই পেয়ে যাবে, আমি পাচ্ছি না, আমার হাতে চলে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যারা মামলা মোকদ্দমা করছে, যারা মানববন্ধন করছে, তারা এই মামলা মোকদ্দমার খরচ চালাতে হবে বলে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছে। হ্যাঁ, মাতার বাড়িতে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমাকে সেদিন একজন প্রবীণ সাংবাদিক, মাতার বাড়ি এলাকার, উনি কক্সবাজারে থাকেন, প্রবীণ সাংবাদিক, তিনি বললেন যে যদি কয়লা বিদ্যুৎ প্রকল্প হয়, যদি এই কয়লা বিদ্যুৎ প্রকল্প হয় তাহলে কক্সবাজার জেলার সবচেয়ে অবহেলিত মাতার বাড়ি একটা সবচেয়ে উন্নত মানের পর্যটন কেন্দ্র হয়ে যাবে, হ্যাঁ, স্কুল কলেজ হয়ে যাবে। ঠিক তেমনি পেকুয়াতে যদি এই কয়লা বিদ্যুৎ প্রকল্প হয় তাহলে পেকুয়ার জনজীবন আরো উন্নত হয়ে উঠবে, আরো উন্নত হয়ে এখানে যারা অফিসার আসবেন তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, তারা চাইবেন ভালো একটা স্কুল করতে, ভালো একটা কলেজ করতে, ভালো রাস্তাঘাট করতে, এবং ওইখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। হ্যাঁ, অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় লোকরা এই কাজগুলো পাবে। তো ধন্যবাদ জনাব নজরুল ইসলাম বক্সী, আপনাকে এতক্ষণ আপনি সময় দেওয়ার জন্য আমাদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব প্রফেসর দেলোয়ার চৌধুরী স্যার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখতেন। আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।